आस्था, श्रद्धा और विश्वास का प्रतीक वास्तु पूजन श्याम स्टील के प्लांट में एक्सपेंशन का और बेरीवाला परिवार श्याम स्टील ग्रुप के समस्त डायरेक्टर्स जोरदार तालियों के साथ धरती माता की, भारत माता की। আমি আগের মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলবো, আপনার হাতে এখন অনেক সময় আছে, আপনি একবার এসে এই প্ল্যান্টের ভিতরটা দেখে যাবেন। কেন বললাম জানেন? উনি কথায় কথায় বিশেষ করে মারোয়াড়িদেরকে, হিন্দি স্পিকিং লোকেদেরকে বলেন, ये लोग तो बाहरी है, गुजरात बनने नहीं दूंगा, यूपी बनने नहीं दूंगा। আমি ওনাকে বলবো যে আমি অভিভূত, মন্দির তো আছে, রাধা মাধব তো আছে, মহাদেবের শিবলিঙ্গ তো আছে, নন্দী মহারাজ তো আছে, গোশালা তো আছে, সবুজায়ন তো আছে, সাথে বাংলার কলা সংস্কৃতি স্বাধীনতা সংগ্রামের দুই বরেণ্য ব্যক্তিত্বের মূর্তি আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আর নেতাজি সুভাষচন্দ্র বসু। আপনি একবার এসে দেখে যাবেন, আমাকে জানাবেন, আমি সরকারের হেলিকপ্টারটা দিয়ে দেব। আর যাই বলুন, এদেরকে বাহারি বলবেন না। এবারে যদি এই সরকারটা না আসতো, এরা সব উড়িষ্যা চলে যাবে ঠিক করেছিল। সিন্ডিকেট রাজ, তোলাবাজি, রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে হাত পাতত, গুন্ডা ট্যাক্স, একবার এমভিআই টাকা নেয় তো আরেকবার পুলিশ টাকা নেয়, আরেকবার পুলিশ টাকা নেয় তো আরেকবার ডান্ডা ট্যাক্স টাকা নেয়। কি অবস্থা করে রেখেছিলেন আপনারা? এই সরকার আসার জন্য বাংলা বাঙালি বেঁচে গেছে, আর ইনারাও ফিরে আসতে শুরু করেছেন। ये तो लाख कोटी का इन्वेस्टमेंट पहले हम लोग किया 600 करोड़, आज बड़ा इन्वेस्टमेंट है 15,000 करोड़। डे आफ्टर टुमारो ऑनरेबल कोऑपरेशन एंड होम मिनिस्टर रेस्पेक्टेड अमित शाह जी विल कम इन कलकत्ता। उन्होंने वर्चुअली इनोग्रेट करेगा हावड़ा का धूलागढ़ में अमूल का प्लांट 700 करोड़। मैं अगस्त का 15 तारीख का बाद फिर आ रहा हूं दुर्गापुर में, 4000 करोड़ का एक इन्वेस्टमेंट मेरा हम लोग का रेडी है, उनका पास लैंड भी है, उसको सब क्लियरेंस मिल गया है, आगे भी चलते रहेगा। मेरा साथ बड़ा बड़ा ग्रुप का मीटिंग शुरू हो गया, और भी बाकी है, ज्यादा दिन नहीं हुआ। ये सरकार 9 हफ्ता का सरकार है, 100 दिन भी पूरा नहीं हुआ है। एल&टी ने मीटिंग किया, लर्सन एंड टुब्रो, उन्होंने यहां बड़ा प्लान लगा रहा है, इन्वेस्ट कर रहा है। गौतम अदानी जी का साथ उन्होंने मुझे बेस्ट विशेष दिया था 5 मई को, उन्होंने अपने डायरेक्टर और अपने बेटा को भेजा था। उन्होंने सेक्रेटरिएट में मेरा साथ बात कर लिया। দর্শক শুনলেন এবং দেখলেন আজকে আরও একটা বড় প্রজেক্ট শ্যাম স্টিল বাঁকুড়ার মেজিয়াতে, মানে একটা ইউনিট তারা আজকে এরকম করেছে, শিলান্যাস হয়েছে এবং সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়েছিলেন। তো গিয়ে ওটাও বলেছেন
এই যে বহিরাগত যারা অন্য রাজ্যের তাদেরকে বলা হতো, তো মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী, যাকে আমি বিতাড়িত মুখ্যমন্ত্রী বলি, তার উদ্দেশ্যে বলেছেন দেখে যান, দরকার হলে সরকারি যে হেলিকপ্টার সেটা পাঠিয়ে দেব, দেখে যান এখানে কি রয়েছে। যারা এখানে আছেন, যারা বিনিয়োগ করছেন, তাদেরকে যে আপনারা বলেন বহিরাগত, দেখুন বাঙালির সংস্কৃতি, কালচার এবং যেসব আছে বাঙালির সেন্টিমেন্ট, সেগুলো কিভাবে এখানে সুসজ্জিত করে রাখা হয়েছে বা গুরুত্ব দেওয়া হয়েছে, দেখে যান। আপনি শুধু কথায় বাহারি বহিরাগত বলেন, দেখে যান আপনি কাদেরকে এসব বলতেন। এটা বলেছেন। আর এটাও বললেন যা করে দিয়েছিলেন সব তো চলে যেতেন, এই পাশের রাজ্য উড়িষ্যা দিয়ে সব চলে যেতেন, যা শুরু হয়ে গেছিলো এখানে, যা সব চলছিল এখানে, সিন্ডিকেট রাজ, টাকা তোলা ইত্যাদি, সব তো চলে যেতেন ইনারা। যাক, বাংলার মানুষ সরকারকে ফিরতে দেয়নি, সেই কারণে আজকে বাংলার ভাগ্যটা নতুন করে ফিরছে, এটা উনি বলার চেষ্টা করছেন। বিনিয়োগের পর বিনিয়োগ, দেখুন এখনও 100 দিন হয়নি সরকারটার বয়স, তার মধ্যেই দেখুন মানে কীভাবে প্রত্যেক সপ্তাহেই বলবো বা সপ্তাহে দুটো হয়ে যাচ্ছে, মানে বিভিন্ন সব ইউনিটের এখন শিলান্যাস, উদ্বোধন এইসব হচ্ছে। লাক্স যে কোম্পানি কোজি, তাদের একটা ইউনিটের শিলান্যাস মুখ্যমন্ত্রী নিজে করেছেন। আরও সব এটা বিরাট অঙ্কের, 15,000 কোটি টাকা, এত টাকার ইনভেস্টমেন্ট, এর রেভিনিউ একটা ব্যাপার আছে, সরকারি কোষাগার থেকে একটা আসা ব্যাপার আছে, এবং সবথেকে বড় বিষয় কর্মসংস্থান, অনেকের কর্মসংস্থান হবে, কাজ হবে। আর একটা কারখানা হলে শুধু সেটা না, তার সঙ্গে অনুসারী শিল্প আরও এগোবে, সেখানে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। এইভাবেই তো একটা রাজ্যের অর্থনৈতিক উন্নতি ঘটে এবং মানুষের কাজের একটা সংস্থান হয়, এভাবেই তো দেখুন না, ওই সরকারটা লাস্ট কবে দেখেছিলেন যে বড় কোনো ইউনিটের ফিতে কাটতে? কবে দেখেছিলেন? আপনারা দেখতে পাবেন না। ওনারা কিসের ফিতে কাটতেন? মেলা খেলা, আর কোনো ফিতে কাটতে দেখতেন না। দেখেছেন? মনে পড়ছে আপনাদের ফিতে কাটা? আর পুজো মণ্ডপের খুব ফিতে কাটতেন, এবং বেশি সংখ্যক পুজো মণ্ডপের ফিতে কাটার তাগিদে উনি মহালয়ার আগে থেকে মণ্ডপের ফিতে কাটতে শুরু করে দিতেন। ওই শিল্প কলকারখানা ফিতে কাটতেন না, বরং যেগুলো ছিল সেগুলো সব তালা মেরে সব পালাচ্ছিল কোম্পানিগুলো। এবারও দেখছেন সরকার যদি ফিরতো কী অবস্থা হতো। তো সেটা গেল, এখন নতুন চ্যাপ্টার শুরু হয়েছে বাংলার। সরকার পাল্টে গেছে, যারা বিনিয়োগকারী তাদেরও অবস্থান পাল্টে গেছে, যারা এখানে বিনিয়োগ অলরেডি করে রেখেছিলেন তারা আরও ইউনিটের সংখ্যা বাড়াচ্ছে, কারণ এখানে তো প্রোডাক্টের চাহিদাও তো আছে না। একটা হচ্ছে একটা জায়গায় তৈরি করে অন্যত্র করা, সাপ্লাই দেওয়া, এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে বাংলাতে এত খিদে আছে, বাংলার যেসব বিষয় প্রয়োজন, সেই প্রয়োজন মেটাতে অন্য রাজ্য থেকে সব আনতে হয় প্রোডাক্ট, ফলে এখানে তো চাহিদা আছে। আর এখানে কি নেই? র মেটেরিয়ালস, পরিবেশ, দক্ষ শ্রমিক, সবই তো আছে। ফলে এখানে ব্যবসা করে লাভ নেই তো কোথা লাভ হবে? শুধু ওই তোলাবাজি, সিন্ডিকেট রাজ এসব চলছিল বলে ঠিকঠাক হচ্ছিল না, শুধু চুরি ডাকাতিও চলছিল। তো এখন সরকারের একটা ভালো একটা আইনের রক্ষক একটা সরকার এসছে, তোলাবাজি, সিন্ডিকেট রাজ এসব চলবে না, জমি টমি নিয়ে সমস্যা করা এসব চলবে না। ফলে এখন ফের সব ঘুরে আসছেন, সব যা চলে যাচ্ছিলেন তারা আবার ঘুরে আসছেন। তো এই কদিনে এত সব আলোচনা হয়ে গেছে, আরও সব হবে, চর্চা চলছে। আমি তো বলছি জাস্ট কয়েকটা বছর অপেক্ষা করুন, এই বাংলাকে নতুন রূপে দেখবেন, এবং সবটাই হবে স্থায়ী সমাধান, কসমেটিক চেঞ্জ না, কিন্তু রং টং করা চেঞ্জ না, সস্তার কিছু দিয়ে টিয়ে সস্তার পলিটিক্স, দেখো বিরাট উন্নয়ন করছে বলে দেখাচ্ছে, ওদিকে দেনা করে লোন নিয়ে, ওটা না। নিজস্ব আয় বৃদ্ধি করা, কর্মসংস্থানের ব্যবস্থা করা, এই পার্মানেন্ট স্থায়ী সমাধান, কলকারখানা থেকে শুরু করে স্কুল কলেজ স্বাস্থ্য সব স্থায়ী সমাধানের দিকে এগোতে চাইছে সরকারটা। ফলে একটু অপেক্ষা করুন, দেখবেন মানুষ এই যে পরিবর্তন করেছেন না স্বপ্ন নিয়ে, সেই স্বপ্ন দেখবেন কতটা পূরণ হচ্ছে। একটু ওয়েট করতে হবে, কিছু বিতর্কিত ছোটোখাটো জিনিস নিয়ে এত হই করবেন না, যেটা আমি বারবার বলে আসছি। একটু সময় দিন সরকারটাকে, দেখবেন যেটা দেখে এসেছিলেন সেখান থেকে কতটা উপরে উঠেছে। আজকে আর একটা কথা উনি বলেছেন ওখানে, সেটা শুনিয়ে আপনাদেরকে শেষ করব। উনি বলেছেন যে আপনারা শুনলে অবাক হবেন যে এই রাজ্যের অর্থনৈতিক হালটা কেন এরকম হয়ে গেছে জানেন? ধরুন বিভিন্ন যেসব সম্পদ আছে, সরকারি সম্পদ, সেখান থেকে যে ইনকামটা সরকারের কোষাগারে যাওয়ার কথা, সেটা যেত না।
সেটা সরকারি কোষাগারে না গিয়ে সেটা যেত ওদের কোষাগারে। তো তাহলে সরকারের বেহাল দশা কেন হবে না? সরকারের বেহাল দশা ছিল, কিন্তু দলটার কিন্তু বেহাল দশা ছিল না। দলটা হেরে গেছে, ওই রকমভাবে টাকা খরচা করে ভোটে লড়েছে। এখন শুনছেন তো কত কোটি সব অ্যাকাউন্টে, সেই টাকা কারা নেবেন নিজেদের মধ্যে এখন গুতগুতি চলছে, দেখছেন তো? কোত্থেকে আসে এত টাকা, কোত্থেকে আসে এত টাকা? আসলে সরকারি সম্পদ সব লুট করে নেওয়া হয়ে যেত, কোষাগারে টাকা জমা পড়েনি, সব ঘুরপথে ওনাদের ওখানে গেছে। তো আজকে একটা হিসেব উনি দিয়েছেন, একটা ছোট্ট হিসেব দিয়ে উনি বুঝিয়েছেন কিভাবে টাকা লুট হয়েছে। এটা শুনিয়ে আমি শেষ করব আজকের এই প্রোগ্রাম। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, পশ্চিম বাংলায় আজকে এত অর্থনৈতিক অবস্থা খারাপ কেন? 80% রেভিনিউ লিকেজ ছিল। শুধু বীরভূমে এক বছরে স্টোনে বিগত রাজ্য সরকার পেত 60 কোটি টাকা, আর 11ই মে থেকে 11ই জুন এক মাসে বিজেপি সরকার আদায় করেছে স্টোনে 83 কোটি টাকা। অর্থাৎ 1200 কোটি টাকা একটা ইউনিট থেকে সরকারের ঘরে আসবে। আর আগের সরকারের সময় 100 কোটি জমা হয়ে 1100 কোটি অন্য জায়গায় যেত। এর ফলেই আজকে আমাদের রাজ্যের ইকোনমিক্যাল ডিজাস্টার হয়ে গেছে। তো শুনলেন দর্শক, কিভাবে লুট হয়েছে। এমনি মানে অর্থনৈতিক হাল এই রাজ্যের এমনি খারাপ হয়েছে? এইসব তো হয়েছে। তো নতুন সরকার এসে তারা যখন সব দেখছে বিষয়টা, তখন আরও পরিষ্কার হয়ে যাচ্ছে না যে কোথায় কত লুট হয়েছে। তো ওদিকটা যেমন পরিষ্কার হচ্ছে, তেমনি কোষাগারকে ভর্তি করানোর চেষ্টা হচ্ছে। মানে একদিকে ওদিকটাও দেখার চেষ্টা হচ্ছে চুরি কতটা কী হয়েছে, তারা সব দেখতে পাচ্ছেন এই সরকারের তরফ থেকে যেসব ব্যবস্থাপনা। আর দ্বিতীয়ত রাজ্যকে কীভাবে তুলে আনতে হয়, কোষাগার ভর্তি করতে হবে এবং আরও বিনিয়োগ বাড়াতে হবে, সেই চেষ্টা এই সরকার করছে। ফলে আমি যেটা আবারও বলতে চাই শেষে, একটু অপেক্ষা করুন, একটু সময় দিন, দেখবেন রাজ্যের হালটা কোন জায়গায় মানে তুলে আনছেন নতুন মুখ্যমন্ত্রী বা তার সরকার, দেখবেন। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।